নমস্কার, আমি সৈকত। কৃষি জাগরণ বাংলায় আপনাকে স্বাগত। 2020 সালে কৃষক আন্দোলনের ফলে উত্তাল হয়েছিল গোটা দেশ। আন্দোলনের জেরে প্রত্যাহার করতে হয়েছিল 3টি বিতর্কিত কৃষি বিল। কিন্তু কৃষকদের দাবি, তাদের দেওয়া প্রতিশ্রুতি এখনো পূরণ করেনি কেন্দ্রের সরকার। তাই ফের একবার আন্দোলনে পথে নামলেন কৃষকরা। কিন্তু প্রশ্ন উঠছে এই আন্দোলন নিয়ে, কেন লোকসভা নির্বাচনের আগে এই আন্দোলন? প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। এই সকল প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে বর্ষিয়ান সিপিআইএম নেতা এবং সর্বভারতীয় কৃষক সভার সহসভাপতি হান্নান মোল্লা। আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। আমার প্রথম প্রশ্ন, দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তার আগে এই কৃষক আন্দোলন, কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন? অনেকেই প্রশ্ন করছেন। দেখুন, জন্ডিস রোগ হলে পরে সব কিছু হলদে দেখায়, আর কিছু লোকের সব কিছুতে পলিটিক্স দেখার একটা ঝোঁক আছে, সমস্যার দিকে যাওয়ার কথা না। এই যে বলছে লোকসভার ওকে আগে, কে টেনে আনলো লোকসভার আগে? 2020-তে আমরা এই দাবি তুলি, এবং দাবি তুলে যে 3টে কালা কানুন এনেছিল, যেটা কৃষির চরিত্র বদলে দেওয়ার জন্য। আমাদের ভারতবর্ষ কৃষক ভিত্তিক কৃষি, আর এরা করতে চাইছে কর্পোরেট ভিত্তিক কৃষি। কর্পোরেটকেও কৃষি, কর্পোরেটের কৃতদাসে পরিণত করা কৃষকদের। এটা হচ্ছে নীতি পরিবর্তনের যে লক্ষ্য। আমরা যেটা বলছি কৃষক ভিত্তিক কৃষি, এটাই ভারতবর্ষের ঐতিহ্য, এটাকেই শক্তিশালী করতে হবে। কিন্তু ওরা যেটা করছে, ফান্ড ব্যাংকের নির্দেশে এরা কর্পোরেটাইজেশন অফ এগ্রিকালচার করতে চাইছে। এইখানেই বিরোধ, এবং এই বিরোধের ফলে নীতি উল্টো দিকে যাবে। আমি যদি এই গ্রামের গরিব কৃষকের কথা মাথায় রেখে নীতি তৈরি করি, এক নীতি হবে, আর আদানির দিকে যে চোখ রেখে নীতি তৈরি করি, আর এক রকম নীতি। নীতির ক্ষেত্রে এই যে বৈপরীত্য, এটা হচ্ছে কারণ। 2020 সালে আন্দোলন করলাম, 384 দিন আমরা দিল্লি ঘিরে বসেছেন লাখ লাখ কৃষক, এবং সেখানে আমরা ঝড় বৃষ্টি তুফান ঠান্ডা সব কিছু সহ্য করে, অনেক অত্যাচার, অনেক মিথ্যে কথা, হামলা, কিন্তু কৃষকরা নড়েনি। আমাদের দাবি এই 3টে কালা কানুন প্রত্যাহার করতে হবে। এই 3টে কালা কানুন যদি পাস হয়ে যায়, তাহলে কৃষির সর্বনাশ হয়ে যাবে, কৃষি কর্পোরেটাইজড হয়ে যাবে, কৃষকের জমি আস্তে আস্তে ধীরে ধীরে কর্পোরেটের হাতে চলে যাবে। তারপরে হচ্ছে গিয়ে যে মান্ডি ব্যবস্থা দুর্বল হয়ে গেলে কৃষির বাজার এখন দুর্বল, আরও দুর্বল হয়ে পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে ফুড সিকিউরিটি বিপন্ন হতে পারে, এবং প্রকিউরমেন্ট ব্যবস্থা দুর্বল হতে পারে। এই সমস্ত অর্থাৎ কৃষি উৎপাদন, কৃষি ট্রান্সপোর্টেশন, কৃষির হচ্ছে বিক্রি বাজার, কৃষির সমস্তগুলো প্রসেসিং, সব কিছু কৃষিকে ধীরে ধীরে কৃষকের হাত থেকে কর্পোরেটের হাতে শিফট করা, এটা হচ্ছে নীতির গতিমুখ। এই দিকে আমরা এই নীতির গতিমুখকে রুখতে চেয়েছিলাম, সেই জন্যই আন্দোলন। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী 3টে আইন প্রত্যাহার করেছিল, কিন্তু আমার চার্টার অফ ডিমান্ডে ওটা 1 নম্বর ছিল। আরও 3-4টে ডিমান্ড বহুদিন ধরে হয়েছে। আমরা বলছি যে কৃষক আজ প্রতিদিন এখনো প্রায় 35 জন কৃষক আত্মহত্যা করছে, এবং তার কারণ আমরা দেখেছি অনুসন্ধান করে, মূলত হচ্ছে দুটো, একটা ফসলের দাম না পাওয়া, আর একটা ঋণের বোঝা। আমরা সেই জন্য স্বামীনাথনের কাছেও আমরা রেখেছিলাম, এবং তিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী, তিনি সুপারিশ করেছিলেন যে কৃষককে ফসলের ন্যায্য দাম দিতে হবে। ন্যায্য দাম বলতে আমরা বলিনি, উনি বলেছেন খরচের 1.5 গুণ, C2+50%, খরচের 1.5 গুণ, আর হচ্ছে এককালীন লোন এবার, বারবার করতে হবে না, এককালীন লোন এবার একবার। তাহলে কি হবে, যদি সঠিক দামটা কৃষক পায়, সে যেমন নিজে খেয়ে পরে বাঁচবে, পরিবারকে বাঁচাতে পারবে, তার যে বাড়তি পয়সা বেঁচে যাবে, সেটাই পরবর্তী কৃষক মূলধন হিসেবে ব্যবহার হবে, তাকে আর সুদখোরের কাছে ঋণ করতে হবে না। এই দুটো সমস্যা সমাধান হতে পারে যে 80 কোটি প্রায় মানুষ গ্রামাঞ্চলে কৃষির সঙ্গে যুক্ত, তাদের জীবনে একটা নতুন দিক আসতে পারে যদি এই নীতি কার্যকরী করা। এখন নরেন্দ্র মোদী ইলেকশনের আগে বললেন প্রায় 300 পাবলিক মিটিংয়ে উনি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হলে পরে হচ্ছে গিয়ে এই স্বামীনাথন কার্যকরী করব। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো তখন এই আইনের পক্ষেও বহুত লড়াই করেছেন। তারপর প্রধানমন্ত্রী হওয়ার পর একদম উল্টে গেল। 3 মাসের মধ্যে উনি সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে বললেন এটা কার্যকরী করা সম্ভব না, এতে মার্কেট ডিস্টরশন হয়। যে মার্কেট ডিস্টরশন করতে গিয়ে শিখলে তোমার IMF, ওয়ার্ল্ড ব্যাংক প্রভুদের কাছ থেকে, ওরাই তো এটা শেখায়, সব কিছু মার্কেট।
জীবনের কোনো দাম নেই, মানুষের প্রয়োজনের কোনো দাম নেই, মানুষের অন্য সমস্যা সব বাদ দাও, মার্কেট, শুধু মার্কেট ওরিয়েন্টেশন যদি করো তাহলে মার্কেটেরই বিকাশ হবে, মানুষের বিকাশ হবে। এবার সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা বললাম যে এই আমাদের বাকি দাবির কী হবে। আমরা কিন্তু আন্দোলন সেই দিনে তুলিনি, আমরা আরও 11 দিন আমরা বসেছিলাম ওখানে যে আমাদের বাকি দাবি বলো। তখন আমরা 11 দিন পর একটা লিখিত প্রতিশ্রুতি মিনিস্টার দিল, তাতে একবারে লিখিতভাবে দেওয়া হলো যে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে সরকার বসে এমএসপি লিগ্যাল গ্যারান্টি নিয়ে আলোচনা করে সমাধান করবে। 2 নম্বর হচ্ছে গিয়ে ওই লোনের ব্যাপারটা বিচার করবে। তারপরে হচ্ছে গিয়ে এই এটা যেটা ইলেকট্রিসিটি বিল, ওটা নিয়ে আমাদের সঙ্গে কথা বলে ওর মধ্যে কৃষির প্রতি যে ক্ষতি হতে পারে সেই অ্যাসপেক্টটা বিচার করবে। আর তারপরে পরিবারগুলোকে সাহায্য করার ব্যবস্থা নেবে, কেস নিয়ে বিচার করবে। এইগুলো লিখে দিলেন। এখন একটা সভ্য দেশে আমরা তো মনে করবো একটা সভ্য দেশের সরকার, এটা জঙ্গলের সরকার না, অ্যানিমেলের সরকার না, সভ্য দেশের মানুষের সরকার। তা আমরা বিশ্বাস করলাম ঠিক আছে, সরকার লিখিত যখন দিচ্ছে তাহলে আমরা তখন বললাম আমার উইথড্র করছি না আন্দোলন, আমার হচ্ছে স্থগিত রাখছি। কিন্তু তারপর থেকে আর 2 বছর প্রায় পেরিয়ে গেল, সরকারের কোনো সময় নেই। আজকে ভোটের মুখে কে টেনে আনলো? 3 বছর আগে তো আন্দোলনের প্রশ্ন। বলছে আপনারা লোকসভা ভোটের আগে লাইমলাইটে থাকার জন্য এই মিথ্যে কথা যারা বলছে তারা লায়ার, তারা মিথ্যেবাদী, তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। এবং আমরা যখন বললাম যে আমাদের ডাকো, পড়ে আছে চিঠি, তারপরে ডাকলো না, তখন আমরা রামলীলা ময়দানে এটা প্রায় 1 লক্ষ কৃষকের র্যালি করে আবার দাবি করলাম যে আমাদের এই দাবি নিয়ে আলোচনা করো। হয়ে গেল, ফের 2-3 মাস কেটে গেল, সরকার কিছু করে না। তখন আমরা করলাম যে গোটা দেশ থেকে সমস্ত ব্লক, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে রাজ্য থেকে কৃষক সংযুক্ত কৃষক মোর্চার নামে একটা মেমোরেন্ডাম করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে 1000 আবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এটা 2 নম্বর। তাতেও যখন সরকার সাড়া দিল না, তখন আমার হলো আমাদের একটু আঘাত করতে হবে আরও বড়। তখন আমরা বললাম সরকারের প্রতিনিধি হচ্ছে গভর্নর, আমরা আন্দোলনটাকে দিল্লি কেন্দ্রিক না করে ভারত কেন্দ্রিক করতে হবে। গোটা এটা সর্বভারতীয় আন্দোলন, শুধু পাঞ্জাবের কৃষকের তো দাবি না, সারা ভারতের। সেই জন্য আমরা বললাম 25টা আমরা গভর্নর ঘেরাও করব। আমরা 25, 26, 27, 28 নভেম্বর গত বছরের আমরা 3 দিন ধরে আমরা ভারতবর্ষের 25টা রাজ্যের গভর্নরকে 72 ঘন্টা ঘিরে বসে রইলাম এবং তাকে দিলাম মেমোরেন্ডাম যে আপনার সরকারকে বলুন, এখনও কিছু করছে না কেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, সেই গভর্নরের করাও কোনো রেসপন্স পেলাম না। এর মধ্যে আমরা কি দেখলাম যে আমরা তখন বললাম তাহলে এই আন্দোলনটাকে রাজ্য থেকে জেলায় নিয়ে যাওয়ার। তখন আমরা বললাম 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সরকার তো উৎসব মানাবে সকালবেলা, আমরা দুপুরের পর থেকে আমরা রাস্তায় নামবো ট্র্যাক্টর মার্চ করে। এবং সেই ট্র্যাক্টর মার্চে ট্র্যাক্টরের রাষ্ট্রীয় পতাকা নিয়ে এবং আমাদের পতাকা নিয়ে আমরা সরকার যে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, এইটা প্রচার করব। প্রায় 500 জেলায় 2 লক্ষের বেশি কৃষক ট্র্যাক্টর নিয়ে ঘুরলো। কিন্তু অন্ধ ছাড়া কেউ দেখতে পাবে না, যে অন্ধ সেই দেখতে পাবে না। এ একটা হলে এত বড় একটা দৃষ্টি আকর্ষণের হলো, সরকার আমাদের তারও কোনো ডাকলো না। তখন আমরা বললাম ঠিক আছে, তাহলে একটা বড় আঘাত, এর চেয়ে বড় আঘাত দিতে হবে, সেটা ভারত বন্ধ। এবং সেই ভারত বন্ধ, গ্রামীণ ভারত বন্ধ এবং ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক 16ই ফেব্রুয়ারি গতকাল অন দিলাম। এরপরে আবার বসে যদি সরকার না শোনে, আমার আন্দোলনের পরবর্তী স্তর ঠিক করতে হবে। তাহলে আমরা 3 বছর ধরে লাগাতার সরকারের কাছে বলছি। মাঝে সরকার একটা কমিটি করলো, সেটা চিটিংবাজির কমিটি। একটা 35 জনের কমিটিতে 3 জন কৃষক, আর যাদের রাখা হলো তারা সমস্ত কৃষি বিজ্ঞানী, যারা 3টে আইন তৈরি করেছিল। তো তুমি শয়তানদের দিয়ে শয়তানের বিরুদ্ধে লড়বে? আমরা বললাম এই কমিটি একটা আইওয়াস, আমরা সেই কমিটিতে যাইনি। তো কমিটি কী করবে? ও দালালদের কমিটি, ও হচ্ছে আমাদের দাবি উল্টে দেওয়ার যে বিজ্ঞানী যারা অর্থবিদ, তাদের কমিটি। ওখানে আমরা যে কী করবো? 3 জন, কোনো দাম নেই। আমরা সেই কমিটি বয়কট করেছিলাম। কিন্তু আমরা বলছি আমাদের সঙ্গে সিধে আলোচনা করো, তোমরা যেমন কথা দিয়েছি। আজ পর্যন্ত সেই আলোচনা হলো না। 3 মাস টেনে আজ লোকসভা ইলেকশন এসে গেল। লোকসভা ইলেকশন দেখে আমরা করছি না, গত 3 বছর ধরে আমরা লাগাতার লড়াই করে যাচ্ছি। অন্ধ, বদমাইশ এবং বিশ্বাসঘাতক ছাড়া এই ঘটনাকে কেউ উপেক্ষা করতে পারে না। আপনি ভোটের কথা বলা মানে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলা, কৃষককে বদনাম করা।
আরেকটা ব্যাপার আমার বারবার বলেছি, কৃষকরা রাজনৈতিক দল নয়, কৃষকরা ইলেকশন কমিশনে রেজিস্ট্রেশন নেই, শুধু কৃষকরা ইলেকশনে লড়াই করে। শুধু আমাদের দাবি কৃষকদের দাবি নিয়ে লড়াই করা। আমরা কৃষকরা রাজনৈতিক আন্দোলনের মধ্যে দাবি মানে ভোটের আন্দোলনের মধ্যে কৃষক সংগঠনগুলো যাবে না, আমরা যাইনি। বরং একজন দুজন পাঞ্জাবে গিয়েছিল বলে তাদের আমরা স্ক্যাম থেকে বহিষ্কার করেছিলাম। তো এই তো আমাদের দুনিয়ার সবাই দেখছে আমাদের চরিত্রটা কি। কিন্তু যারা এই বিশ্বাসঘাতক যারা এবং তাদের দালাল যারা, তারা এই সমস্ত মিথ্যে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনি সর্বভারতীয় আন্দোলনের কথা বললেন যে কৃষকদের সমস্যা শুধু এই যারা কৃষকরা এসছেন এই আন্দোলনে শুধুমাত্র পাঞ্জাব হরিয়ানার কৃষক নয়, সর্বভারতীয়। আদেও কি সেটা তাই যে সর্বভারতীয় কৃষকদের সমস্যা? তো ভারতবর্ষের কৃষক যে মরছে তার আমি তো নিজে 4000 প্রায় বাড়িতে গেছি। সব বাড়িতেও যাওয়া যায় না, 5 লক্ষ, এবং তার মধ্যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, বিহার, হরিয়ানা, পশ্চিমবাংলা এইসব রাজ্য। তো সেখানে কৃষক আত্মহত্যা করছে না, সব করে খুশি মনে আত্মহত্যা করছে। সমস্ত ভারতবর্ষের কৃষকের অবস্থা আরও খারাপ। পাঞ্জাব হরিয়ানায় কৃষকরা তুলনামূলকভাবে একটু বেটার, বাকি ভারতবর্ষের সব জায়গায় কৃষকের অবস্থা আরও খারাপ। কিন্তু মূলত দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার কথা ধরি যে বাকি স্টেটগুলোর অবস্থা আরও খারাপ এবং মূলত পাঞ্জাব হরিয়ানা কৃষকদের অবস্থা একটু ভালো, তারাই তো আন্দোলনে আসছেন। এটা হচ্ছে আন্দোলনের চরিত্র। দিল্লিতে এসে কলকাতা থেকে আন্দোলন করা সম্ভব না, বা কেরল থেকে এসে দিল্লিতে আন্দোলন, তারা রাজ্যে আন্দোলন করছে। কিন্তু আমাদের গদি মিডিয়া, যে মোদির পাঁচাটে যে সমস্ত খবরের কাগজগুলো, রেডিও, টেলিভিশন, তারা আমাদের এই যে 2 লক্ষ ট্র্যাক্টর র্যালি হলো, তুমি জানো? তুমি তো মিডিয়া জানো না। ভারতবর্ষে বন্ধ হলো, আজ মেন স্ট্রিম নিউজ পেপারের একটা লাইন পর্যন্ত এখানে নেই। কেন? এটা হচ্ছে মেন স্ট্রিম কিষাণ মুভমেন্টকে সাইড লাইন করে দাও, যেন নেই, তার অস্তিত্বকে অস্বীকার করো মানুষের মন থেকে। এই যে একটা সংগঠিত কৃষক আন্দোলন, যেন গণতান্ত্রিক দেশের পক্ষে সংগঠিত শক্তির দরকার, তারা সব পরামর্শ দিতে পারে, তারা সঠিক ইস্যু তুলতে পারে, তারা ভূমিকা পালন করতে পারে, তারা উৎপাদন বাড়াতে পারে, তারা কৃষকের জীবনের অন্যান্য দিক দেখতে পারে। এই সংগঠিত শক্তিকে তুমি অস্বীকার করছো, আর করে তুমি একটি স্প্লিন্টার গ্রুপকে প্রাধান্য দিচ্ছ। আমাদের আপত্তি নেই। এই যে আমাদের যখন আন্দোলন শেষ হলো দিল্লিতে, তখন 3 জন এই আন্দোলন ছেড়ে বেরিয়ে, 3 জন, এই যে প্রায় 50 জনকে রোজ মিনিস্টার মিটিংয়ে ডাকতো, 50 জন নেতাকে, 50 জন নেতাকে ডাকতো, এবং তারা হচ্ছে গিয়ে বিভিন্ন বড় বড় কৃষক সংগঠনগুলোর যারা নেতা, তার 11টা মিটিং করেছিল বিজ্ঞান ভবন। সেই 50 জনকে ডেকে আন্দোলন একটা ব্যাপক বড় নেতৃত্ব ছিল, এবং সেই নেতৃত্বই আন্দোলনটা চালিয়েছিল, তুই একা না। এবং এই আইএসকেএম আজ অত্যন্ত জীবিত একটা সংগঠন। প্রতি 3 মাস অন্তর আমাদের জেনারেল বডি মিটিং হয়, সেখানে সব বিভিন্ন সংগঠন 250, 300, 400 যারা আসতে পারে, দূরের ছোট সংগঠন গাড়ি ভাড়া করতে পারে না, যারা আসে 300, 350, তারা আসে প্রতি 3 থেকে 4 মাস। প্রতি 2 মাসে আমাদের এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়, এক্সিকিউটিভ একটা আছে যাদের কাজ দেখাশোনা করার জন্য। তারপরে রোজ একটা সেক্রেটারিয়েট আছে, তারা মিটিং করে। প্রতিদিন দেখবেন এসকেএম এর নামে কৃষক সমস্যা নিয়ে বিবৃতি দেওয়া হয়। একটা জীবন্ত সংগঠন, এটা নেই যে তুমি অস্বীকার করতে পারো। এটা সেখানে কি হলো, ওই যে আন্দোলনের পর 3 জন আন্দোলন ছেড়ে বেরিয়ে যায়, যারা আমাদের মূলত 2 জন যারা আমাদের সরকারের সঙ্গে আলোচনায় বসত। একজন হচ্ছে পাঞ্জাবের দাল্লেওয়াল, আর একজন হচ্ছে মধ্যপ্রদেশের কাকাজি। এবং এদের সম্পর্কে না, এদের ডুবিয়াস রোল সম্পর্কে লোকের অসন্তোষ নেই, আমরা বলতে চাই ওরা কারা, কার সঙ্গে লিঙ্ক আছে, এসব আমরা বলতে চাই। কিন্তু ওরা বেরিয়ে গিয়ে ওই 2 জন মিলে একটা গ্রুপ বানায়। সেই গ্রুপটা হচ্ছে গিয়ে তারা করছে, এবং সেখানে হচ্ছে ধরুন আমরা 3 বছর ধরে এখানে বলছি এত সংগঠনের সবচেয়ে বড় সংগঠন, আমাদের সঙ্গে কথা বলো। সরকার কথা বলতে পারলো না দিল্লিতে, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার গিয়ে, আর ওখানে 3টে মন্ত্রী চলে গেল একজন লোকের সঙ্গে কথাবার্তা বলার জন্যে। ইজ ইট ফর নাথিং? এর পেছনে তুমি যদি নির্বোধ যদি না হও আর বদমাইশ যদি না হও, তুমি এর পেছনে কারণ খুঁজে পাবে।
কেন এখানে কথা করতে পারলো না, চলে গেল। এবং তার মধ্যে পান্ডের যার সঙ্গে আলোচনা করছে, ও কি করেছিল, আমাদের আন্দোলনের সঙ্গে বেইমানি করলো, আন্দোলন থেকে আলাদা বেরিয়ে গেল। এতে 26শে জানুয়ারি হচ্ছে আমাদের লালকেল্লা আক্রমণ করলো, করে একটা ব্যাপক একটা হলো, ঝান্ডা নামিয়ে দিয়ে সেখানে ওদের ঝান্ডা তোলার চেষ্টা করলো, সবাই জানে। কিন্তু সেই আপনি বলছেন তার সঙ্গে কথা হচ্ছে, ইচ্ছে করে এটা করা হয়েছিল 26শে জানুয়ারি? ও তো আলাদা লোক, আমাদের আন্দোলনের সঙ্গে ছিল না। মানে বাইরের থেকে লোক এসে এটা হয়তো ও একটা সংগঠন, বলছি তো পান্ডের বলে একটা যে লোক আছে যার সঙ্গে সরকার কথা বলছে, ওর একটা সংগঠন আছে, কৃষক সংগঠন আছে কিছু। মানে আপনি বলছেন সরকার এটা ইচ্ছে করে করিয়েছে বদনাম করার জন্য, বদনাম করার জন্য। পাকিস্তানি, আমরা খালিস্তানি, আমরা দেশদ্রোহী, আমরা মাওবাদী, এসব করে যখন হলো না, তখন এই ঘটনা ঘটলো। এবং যে ছেলেটা ফ্ল্যাগ তুলেছিল আমরা দেখিয়ে দিয়েছি, সেই ছেলেটার অমিত শাহর সঙ্গে হাজার হাজার ফটো দুনিয়াকে দেখিয়ে দিয়েছি। সেই ছেলেটা যে ফ্ল্যাগ তুলেছিল সে অমিত শাহর সঙ্গে তার ফটো, অসংখ্য ফটো দেখিয়েছি আমরা। তো লিঙ্ক এসব যার চোখ আছে সেই দেখতে পাবে লিঙ্ক, আর যে বদমাশ সে ইচ্ছা করে দেখবে না। আর যে লোকটা এটা করলো আমাদের কৃষক আন্দোলনকে বদনাম, বেরিয়ে গেল, তো আমাদের সঙ্গে ছিল না। ও আমাদের এদিকে বেড়া ছিল, আমরা এদিকে বসেছিলাম, এই বেড়ার এদিকে এসে ও কিছুদিন বসেছিল। তো ওখানে কে বসতে দিল ওকে? ফেভারিটিজম ছাড়া আমাদের বেড়া ক্রস করতে দেওয়া হলো না, ব্যারিকেড, আর ওর একটা স্মল গ্রুপকে ব্যারিকেডের উল্টো দিকে বসতে দেওয়া হলো। এবং ওই ওখান থেকে চলে গেল আগে ট্র্যাক্টর নিয়ে 26শে জানুয়ারি। আমরা যখন বললাম যে দিল্লির চারিদিকে আমরা ঘুরবো, দিল্লির চারিদিকে আমরা ঘুরবো ট্র্যাক্টর নিয়ে, ও ওইখান থেকে ও ট্র্যাক্টর নিয়ে চলে গেল হচ্ছে তোমার এখানে লালকেল্লায়, গিয়ে একটা ঝামেলা পাকালো। তাহলে সেই লোকটার সঙ্গে কিন্তু এই মিনিস্টার তিনজন গিয়ে কথা বলছে, এরা বলছে উগ্রবাদ, পাকিস্তানি উগ্রবাদ খারাপ, খালিস্তানি উগ্রবাদ খারাপ, আর মাওবাদী উগ্রবাদ খারাপ। তা এই যে উগ্রপন্থী, তার সঙ্গে মিনিস্টার কী করে গিয়ে কথা বলছে? এর কোনো জবাব আছে? আমরা এই নিয়ে বলতে চাইনি, আন্দোলন করার অধিকার সবার আছে, ভালো হোক মন্দ হোক, কৃষকদের সমস্যা নিয়ে আন্দোলন করার অধিকার তার, আন্দোলন তারা করুক, আমরা তো আন্দোলনের বিরুদ্ধে নাই, আন্দোলন করুক। ওটা আমাদের, কিন্তু আমাদের এসকেএমের আন্দোলন, এসকেএমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এসকেএম থেকে বেরিয়ে যাওয়া স্প্লিন্টার গ্রুপ যারা আলাদা আলাদা ফাংশন করছে। তো এখন কথা হচ্ছে, আমরা বলছি যে এই, কিন্তু আমরা বলেছি যেই আন্দোলন করুক, সরকার যদি তার গায়ে টাচ মারে, আমরা গোটা ভারতবর্ষে তার বিরুদ্ধে আন্দোলন করব। কোনো গণতান্ত্রিক আন্দোলনের ওপরে আঘাত করার অধিকার সরকারের নেই। আমরা সেই জন্য যেখানে করেছে, লাঠিচার্জ হচ্ছে, গুলি করছে, আমরা নিন্দা করছি, যেটা অন্যায়। কোনো গণতান্ত্রিক আন্দোলনে হস্তক্ষেপ করতে পারো না, আমার কোনো বিদ্বেষ নেই। তাহলে আমরা এই এত জোরে গোটা ভারতবর্ষে আমরা প্রোটেস্ট করেছি এই আটকে দেওয়া, টিয়ার গ্যাস ইত্যাদির বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করেছি। যে কৃষক সংগঠন আন্দোলন করছে, তার প্রতি তুমি শারীরিকভাবে পুলিশ দিয়ে হামলা করছো কেন, প্যারামিলিটারি দিয়ে হামলা, অন্যায়ের বিরুদ্ধে বলেছি আমরা। সঙ্গে সঙ্গে আমরা বলেছি আমরা ওই আন্দোলনটা এসকেএমটাকে, এইটুকুই সরব, এর বাইরে আমরা কিছু ডিবেটে যাই। এই যে 2020 সালে প্রায় 500-র বেশি সংগঠন নেমেছিল আন্দোলনে, কিন্তু এখন একটু কম সংগঠন ওই সংগঠন থেকে বেরিয়ে যখন ওঠে, হাওয়ার তেজে যত ধুলো ওড়ে, বাতাসে অত ধুলো ওড়ে না, এটা কমন সেন্স না? ওই সময় একটা আন্দোলন হলো, গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দেওয়া আন্দোলন, গোটা পৃথিবী। এত বড় আন্দোলন ভারতবর্ষে তো কোনোদিন হয়নি, কৃষক আন্দোলন ইতিহাসে হয়। এত বড় একটা আন্দোলন যখন সবাইকে প্রভাবিত করে, ন্যাচারালি তার সঙ্গে অনেক থাকে। এবার অনেক সংগঠন আছে গ্রামে আছে, অনেক আছে একটা ব্লকে আছে, অনেক সংগঠন আছে হয়তো একটা জেলায় আছে। কোনো পার্থক্য দেখা দিয়েছে আন্দোলন সংগঠনের মধ্যে? আমরা আজ পর্যন্ত এসকেএম যত কল দিয়েছে, সমস্ত কল 100% ইমপ্লিমেন্টেড হয়েছে সারা ভারতবর্ষে। আমার 3বার ভারতবর্ষের কল দিয়েছে, 3বার ভারত বন্ধের কল দিয়েছে, 2বার রেল রোগোর কল দিয়েছি, গোটা ভারতবর্ষে গ্রামে গ্রামে মিছিল করার কল দিয়েছি। কারা করেছে? আমি তো দিল্লি থেকে কি করি, গোটা ভারতবর্ষে ওরাই করে। ধরুন রাকেশ টিকায়েত মন্তব্য করছেন যে আমরা আন্দোলনকারীদের পাশে আছি, আমরা কৃষকদের পাশে আছি, কিন্তু আমরা এখন যাচ্ছি না, আমরা পরিস্থিতি বুঝে যাব। আমি কি বললাম আন্দোলনের বিরুদ্ধে করছি? আমরা আন্দোলন করার অধিকার ওরা আছে, কেউ কি আন্দোলন করতে পারে, কিন্তু ওই আন্দোলন যারা করছে তারা এসকেএম না। এসকেএম নামের নামটা ব্যবহার করা এটা বেইমানি। ওরা তো এসকেএম না। দুজন লোক বেরিয়ে গিয়ে 50 জনকে
রেগুলার ডাকতো যেখানে মন্ত্রী আলোচনায়, তা থেকে বেরিয়ে যাওয়া দুজন লোক, তারা কি দুজন আর 50 দুই এক? আমরা ভারত বন্ধ দেখেছিলাম, ওরা ভারত বন্ধের 4-5 দিন আগে এটাকে শ্যাডো করা যাতে যায়। কৃষকদের দাবিগুলো কি কি এখন? কৃষকদের দাবি আমরা 30 বছর ধরে বলছি, দুনিয়া সবাই জানে, বাচ্চা সবাই জানে। কৃষকের দাবি হচ্ছে তার ফসলের দাম চাই। তার লোকসান হচ্ছে, কারণ লোকসান দিয়ে একটা ব্যবসা চিরকাল চালানো যায়। একটা পুঁজি জোগাড় করা যায়, দুটো পুঁজি জোগাড় করা যায়, তৃতীয়বার আর যায় না। এবারে কৃষকের প্রতি বছরে যা উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের বাজারে বিক্রি করার জন্য একটা কমিটি আছে, সিএসসিপি। এই সিএসসিপি মনমোহন সিং কংগ্রেস তখন থেকেই আছে, কিন্তু এই সিএসসিপি হচ্ছে গিয়ে কৃষকের সঙ্গে বেইমানি করে। এরা যে দামটা ঘোষণা করে সেইটা সব সময় অ্যাকচুয়াল খরচের চেয়ে 20% 15% কম। এ বড় 30 বছর চলছে, ওই কমটা ওরা ঘোষণা করে। কিন্তু আমরা বলছি, স্বামীনাথন বলছি, এরা বলছে এই ফর্মুলাটার নাম হচ্ছে A2+FL। এই ফর্মুলাটা যেটা ঘরে সিএসসিপি, A2+FL, অর্থাৎ খরচার সঙ্গে হচ্ছে গিয়ে পরিবারের শ্রম যুক্ত করে যে খরচা ধরে তা ধরে। কিন্তু স্বামীনাথন বলছে যে ল্যান্ডের যে রেন্ট, আজকাল ল্যান্ডের রেন্ট তুমি জানো, সেই ল্যান্ডের রেন্ট আর ডেপ্রিসিয়েশন এটা না ধরলে পরে তাহলে পূর্ণ খরচা উঠবে না। এবং এটা করে কত খরচা আমি তোমাকে দেখাই একটা কীরকম, একটা উদাহরণ দিই খালি। এই বছরের যে এমএসপি, যেমন এমএসপি 14-15 সালে সিএসসিপি 1360 টাকা ছিল। ওইটা 22 সালে হচ্ছে গিয়ে ওরা বলছে 2040, যেটা সরকার ঘোষণা করছে। কিন্তু এটা যদি C2 হয়, C2 যদি যোগ করা যায়, এটা হওয়া উচিত 2866, 2866 এটা হয়। তাহলে প্রতি কুইন্টালে ধানে 683 টাকা 50 পয়সা লস করছে প্রতি কুইন্টালে। এটা কবে থেকে? এটা যখন থেকে চলছে। এই তো বললাম 15%, 12%, যেমন ভাবে কষু 15 to 20% পর্যন্ত খরচের চেয়ে কম দেখায় সিএসসিপির রেট। আমরা সিএসসিপির এই রেটের বিরুদ্ধে, আমরা স্বামীনাথন রেটের পক্ষে। এই স্বামীনাথন রেটটা খানিকটা আমার ক্ষতিটা পূরণ করবে, আমার খরচাটা বাঁচবে, পরের বছরের লোনটা নিতে হবে না, কিছু আমি চাষ করার খরচাটা উঠে যাবে, আত্মহত্যা কমবে, একটা শান্তি কৃষকের জীবনে আসবে। এটা তো আমরা দাবি করছি। এবং এটা জলের মতন পরিষ্কার, যে কেউ বুঝতে পারে। আর সবচেয়ে বড় বিজ্ঞান নিজেই, কিন্তু নির্ভর ছিলেন না। সরকারের প্রতিক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? সরকারের প্রতিক্রিয়া হচ্ছে সে এগ্রিকালচারের চরিত্র পরিবর্তন করতে চায়। কৃষি ভিত্তিক, কৃষক ভিত্তিক এগ্রিকালচারটাকে সে কর্পোরেট ভিত্তিক এগ্রিকালচার করতে চায়, যেমন আমেরিকা ওইসব জায়গায় আছে, যেখানে এক একজনের হাতে 1 লক্ষ 2 লক্ষ একর জমি থাকে, তারা ট্র্যাক্টর দিয়ে এরোপ্লেন দিয়ে চাষ করে। সাধারণ কৃষক শেষ হয়ে গেছে। এখন ছোট দেশের জন্য যেটা করা সম্ভব, 150 কোটি দেশের জন্য সেটা সম্ভব। একটা পলিসি তুমি নকল করতে পারো বাস্তব অবস্থার ভিত্তিতে। দুটো দেশকে, একটা দেশকে আরেকটা দেশ নকল করলে, কখনো যেখানে শীতের দেশ আছে সেখানে যদি তুমি আমাদের মতো খোলামেলা ঘর করো, তাহলে লোক ঠান্ডায় মরে যাবে। আবার লন্ডনের মধ্যে যে সব ঢেকে বন্ধ করার ঘর করো, এখানে গরমে মরে যাবে। তাহলে স্থান, কাল, পাত্র বুঝে, পরিস্থিতি বুঝে একটা নীতিকে কার্যকরী। আমরা বলছি ভারতবর্ষের কৃষি যা অবস্থা, কৃষক আধারিত কৃষি। এখানে 2-4 কৃষক নয়, 80 কোটি লোক। কিন্তু প্রধানমন্ত্রীর দাবি যে তারা কৃষকদের ভালোর জন্য আইন ইমপ্লিমেন্ট করছে, কিন্তু আপনারা ভুল বোঝাচ্ছেন কৃষক। আমরা তো ভুলই বোঝাই। উনি এত ভালো বোঝাচ্ছেন, উনি সকালবেলা উঠে মিথ্যে বলেন, সারাদিন মিথ্যে কথা বলেন, শোবার সময় যায় মিথ্যে দেখেন, স্বপ্নও দেখেন মিথ্যে কথা। উনি বলেছিলেন তো 15 লাখ টাকা দেবে গরিবকে, দিয়েছেন? উনি তো বলেছিলেন স্বামীনাথন কমিটিরা কার্যকরী করবেন। কেন সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাফিডেভিট দিয়ে বললেন করা সম্ভব না?
উনি তো বলেছিলেন যে কৃষকের যে আয় 22 সাল পর্যন্ত দুগুণ হয়ে যাবে। কোথায় হয়েছে? আয় কমে যাবে। তোমার দেখাতে পারি কৃষি ইনকাম বাড়াচ্ছে, উনি বলেছিলেন বাড়বে। এই 14 বছরে কি হয়েছে? ডাবল হবে বলেছে। 2013-14 যা ইনকাম ছিল 9.4% ছিল, সেটা 19-20 হয়ে গেল 5%। আর এই বছরে 23-24 হচ্ছে 3.7%। কৃষকের ইনকাম ক্রমশ কমে যাচ্ছে। অথচ উনি মিথ্যে কথা বলে যাচ্ছেন, আর ঢাকিরা ঢাক বাজিয়ে যাচ্ছে। ঢাকিরা তো দালাল, পয়সা ছুঁড়ে দিল, রুটির টুকরো ছুঁড়ে দিলে ন্যাজ নাড়লো, তারা প্রচার করে যাচ্ছে তার পক্ষে। এই ঘটনাগুলো কি? ইনকাম বলেছিল 22 সালে ডবল হবে, ডবল হওয়ার কি? যা ছিল ক্রমশ কমে আরও অনেক কমে গেছে। 2700 টাকা হচ্ছে গিয়ে তার ইনকাম হচ্ছে। এই যে ওরা সরকারি আলাদা আলাদা হিসাব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু এই কম তো হচ্ছে। বাজেটে কি হলো? এবং এমএসপি যেখানে 2003 থেকে 13 পর্যন্ত যেখানে এমএসপি বাড়তো, ওই সিএসিপির এমএসপি বাড়তো, সেটা 8.9%। আর এই মোদি আসার পর 13-14 থেকে 20 এমএসপি বাড়ছে 5%। এই ঘটনা তো অস্বীকার করতে পারবে না, অঙ্ক তো। এনিবডি ক্যান ডু দ্য ম্যাথস। তো এই চোখের সামনে থাকতেও ডাবলিং ইনকাম, দ্যাট ইজ কমে যাচ্ছে। এটা তো একটা। তারপর গ্রামীণ বেরোজগারি বেড়ে যাচ্ছে। মানরেগার টাকা কমিয়ে দেওয়ার ফলে ওরা গ্রামে যারা কাজ করতো 100 দিনের কাজ, তার সংখ্যা 14 কোটি রেজিস্টার হয়েছিল, তার মধ্যে অনেকে এখন কাজ পাচ্ছে না। গ্রামীণ বেরোজগারি, গ্রামীণ মানে ক্ষেত মজুর, ভাগ চাষি, তারা কৃষির অঙ্গ। গত 3-4 বছরে সরকার 1,05,000 কোটি টাকা কৃষির বাজেটে যা ছিল তা খরচ করে। এ দেখেছে সবাই, কাগজে এসছে। তো সরকার কৃষির বাজেট দিচ্ছে, খরচ করছে না, অথচ বলছে কৃষির উন্নতি হাওয়ায় হয়ে যাবে, বাজেট কাজে লাগাবে না। তা কি ম্যাজিক হয় নাকি? না মোদির মন্ত্রণ? মোদি তো ভগবান, মোদি তো আর মানুষ নেই, ওর ইচ্ছায় বাড়বে। এই যে আপনারা আন্দোলন করছেন, এতদিন ধরে আন্দোলন, এই যে পুলিশের যে ভূমিকাটা, এইটা কিভাবে দেখছেন? যে পুলিশ এই যে একটা ওখানে গেলে বোঝা যায় যে যেন কোনো যুদ্ধক্ষেত্র, একটা এত পাঁচিল কৃষকদের আটকানোর জন্য। 1 বছর ধরে হয়েছিল, তো গোটা পৃথিবী দেখেছিল। কিন্তু এবারে আবার একটু করলো, এটা একটা করলো, এটা না করলে আবার খারাপ দেখায় আর কি। ঠিক আছে, কিন্তু ওরা করে কেন? যে কৃষকের, এরা কোনো পুলিশ হচ্ছে আমাদের পুলিশ, তারা গণতান্ত্রিক দেশের পুলিশ না, ব্রিটিশ আমলের পুলিশের লিগ্যাসি। মানুষের সঙ্গে ব্রিটেনের পুলিশ তুমি দেখবে গিয়ে রাস্তায় লোক রাস্তা বেরোচ্ছে, হাত দিয়ে পার করে নিচ্ছে, কোনো অসুবিধা পড়লে তাকে সাথে করে নিয়ে যাচ্ছে। সেখানে আর এখানের পুলিশ তো ডান্ডা মারা ছাড়া অন্য কিছুই শেখে। সাম্রাজ্যবাদীর পুলিশ ছিল মারো, ডান্ডা মারো। দেশ পরাধীন ছিল, গোলামের প্রতি পুলিশ যে ব্যবহার, এখনো পুলিশ প্রায় সেই ব্যবহার করছে। পুলিশের চরিত্র তো পরিবর্তন হয়। অর্থবহ সমাধানের জন্য কোন কোন পদক্ষেপগুলি করা প্রয়োজন বলে আমরা বলছি? যে ভারতবর্ষের অবস্থান, তার জনসংখ্যা, তার আবহাওয়া, তার সব কিছু বিচার করে এখানে কৃষি নীতি নির্ধারণ হওয়া উচিত। 2 নম্বর, কৃষককে কেন্দ্র করে নীতি নির্ধারণ করা উচিত। এখন সেটা হচ্ছে কৃষক যদি কেন্দ্রে থাকে, তারপরে যদি ঠিক হয় তার উৎপাদন, তার দাম, তার ট্রান্সপোর্ট, তার প্রসেসিং, তার মার্কেটিং, এসব নীতি যদি কৃষককে কেন্দ্রে রেখে তৈরি করা হয়, একরকম নীতি হয়। আর যদি এইগুলোকে মার্কেটিং, প্রফিট, ট্রান্সপোর্ট, বিজনেস, প্রসেসিং, একে কেন্দ্রে রেখে যদি নীতি তৈরি করা হয়, কৃষককে পেরিফেরিতে রাখা হয়, হ্যাঁ, কৃষক নেগলেক্টেড হতে বাধ্য। নীতির কেন্দ্রে যেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে আমরা তার বিরুদ্ধে। যদি কেন্দ্রের সরকার যদি আপনাদের দাবি মানতে রাজি না হয়, তাহলে আন্দোলন কোন পথে এগোবে, কি ভবিষ্যৎ হবে সেটা দেখতে হবে। আন্দোলন তো আর আমরা তো আর বোম মারছি না, বোম মেরে খুন খারাপের আন্দোলনে বিশ্বাস করেনি। আমরা যে 1 বছর বসেছিলাম, পৃথিবীর ইতিহাসে এত বড় আন্দোলন এত শান্তিপূর্ণ হয়নি। নোয়াম চমস্কি, পৃথিবীর বিখ্যাত একজন বুদ্ধিজীবী,
তিনি বলেছিলেন যে ভারতের কৃষকের আন্দোলন হচ্ছে গিয়ে পুরো দুনিয়ার গণ আন্দোলনের সামনে একটা বেকন লাইট। এমন আন্দোলন একটা পাথরকেও ছড়ে, এত জুলুম হয়েছে, এত মিথ্যাচার হয়েছে, একজনও কোনো রকম অহিংসার দিকে অহিংসভাবে আন্দোলন করেছে। আমরা তো পাথর ছুঁড়ে আন্দোলন করতে যাই, গণতান্ত্রিক পথে আমরা আন্দোলন করতে চাই। তো সরকার যদি গণতান্ত্রিক হয় তবেই তো গণতন্ত্রের মূল্য বুঝবে। সরকার যদি ফ্যাসিবাদী হয়, সরকার যদি কৃষক বিরোধী হয়, তাহলে এই গণতন্ত্রের মর্যাদা বুঝছে না, তার মূল্য তাদের আলাদাভাবে দিতে হয়। কিন্তু আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি, আবার বসবো আমরা। আজকে কাল ধর্মঘটের পরেও সরকারের কোনো সাড়া নেই। আমরা দেখি, আলোচনা করে দেখবো এভাবে ভবিষ্যতে আবার আমাদের ন্যাশনাল কমিটি মিটিং করে। আমরা তো ব্যক্তিগতভাবে ঠিক করতে পারি না, আমি একা নেতা হয়ে যা ইচ্ছা করতে পারতাম। আমার সবাইকে ডাকতে হবে, জেনারেল বডি মিটিং করতে হবে, এই পরিস্থিতিতে কী আন্দোলন আবার করব পরামর্শ করতে হবে, তারপর নির্ধারণ আন্দোলনের পদ্ধতি ঠিক হবে। ধরুন আপনি অনেকদিন ধরে রাজনীতি করছেন, এর আগেও আপনি বিজেপির সরকার দেখেছেন যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, এখনো আপনি বিজেপির সরকার দেখছেন। এই দুই সরকারের মধ্যে কৃষির প্রশ্নে মেজর কি পার্থক্য লক্ষ্য করেন? কৃষির প্রশ্নে কোনো পরিবর্তন করেনি। শুরু থেকে কৃষির যে নীতি, কৃষির নীতিকে কার্যকরী করার ক্ষেত্রে শুরু মানে আপনি কংগ্রেসের আমলেও কংগ্রেস স্বামীনাথন কমিশন নিয়োগটা করেছিল, কিন্তু সে সময় কংগ্রেস তো কার্যকরী করেনি, হেরে গেল। আপনারা সে সময় কিন্তু কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সেও ছিলেন। হ্যাঁ, লাস্ট ইয়ার ছিল তো, রিপোর্ট পাওয়ার কয়েক বছর পর সরকার চলে গেল, তারপরে এলো এরা। এখন বেশিরভাগ সময়টা এরাই আছে রিপোর্টের পর। যদি কাল কংগ্রেস না করে, কি আমার কৃষকের জন্য কংগ্রেসের জন্য কোনো দরদ নেই কৃষকের। যদি কংগ্রেস না করে একই রকম আন্দোলন করবে কৃষকেরা। সরকার যেই থাকুক, উই আর নট কনসার্ন। আমার দাবি যদি না মানে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব। কংগ্রেসের দাবি যে যদি লোকসভা নির্বাচনে যদি ক্ষমতায় আসে তবে স্বামীনাথন কমিশনের রিপোর্ট ইমপ্লিমেন্ট করা হবে, ভালো, না করলে আন্দোলন হবে। কিন্তু সে সময় তো কেন করেনি? সে আমি কি করে বলবো? আমি কংগ্রেস, কৃষক কংগ্রেস নেই। অবান্তর প্রশ্ন আমাদের কাছে, যারা করেন তারা জিজ্ঞেস করেন। আপনি দীর্ঘদিন বাংলার সঙ্গে যুক্ত ছিলেন, বাংলার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বাংলার কৃষকদের অবস্থা কি? বাংলার কৃষকদের অবস্থা খারাপ, আরও খারাপ। বাংলায় মানে এই আলু চাষ খারাপ হয়ে গেল। আলু চাষিদের বেশ কয়েকজন আলু চাষি আত্মহত্যা করল। পশ্চিমবাংলায় ধানের চাষের লোকসানের ফলে যেখানে ধানের দাম যেখানে হওয়া উচিত 2800 টাকা, সেখানে 1500-1600 টাকায় বিক্রি করতে বাধ্য হয়। সবাই জানে, যে কেউ যে বাজারে দেখতে পায়। তো সেইখানে পশ্চিমবাংলার কৃষকের অবস্থা আরও খারাপ। কারণ মমতা ব্যানার্জি সরকার এসে কৃষির জন্যে শুধু বলল, কৃষক ঘোষণা করে দিল কৃষক বন্ধু, কিচ্ছু করেনি কৃষকের জন্য, কিচ্ছু করেনি। এই যে আত্মহত্যা করছে কৃষক, মদ খেয়ে মরে গেলে হুঁচছে, তার জন্য ক্ষতিপূরণ দেয়। আর কৃষক যে আত্মহত্যা করছে, উনি বলছেন না, ও আত্মহত্যা কৃষক করেনি, ও তো ঘরে বউয়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে। অর্থাৎ বিকৃত রূপে কৃষক আন্দোলনকে তারা দেখে। সেখানে কিন্তু কৃষকরা সেখানে লড়াই করে, আন্দোলন করছে, কখনো কখনো বাধ্য করে কিছু কিছু দু একটা দাবি আদায় করতে। পশ্চিমবাংলার কৃষকের অবস্থা সারা দেশের কৃষকের অবস্থার মতোই, কোনো আলাদা কিছু নেই। তারাও ফসলের দাম তো পায় না, আর তারা তো ফসলের দাম পায় না। তো এটা নিয়ে কি আপনারা বাংলায় কৃষক সংগঠনগুলো আন্দোলন করে, তারা আন্দোলন করে, বিভিন্ন আন্দোলন, রাজ্যভিত্তিক আন্দোলন অনেক হয়। এটা দিল্লি থেকে চোখে পড়ে না, রোজ কিছু না কিছু হয়। কখনো ব্ল্যাক ভিডিও ঘেরাও করছে, কখনো কৃষি দপ্তর ঘেরাও করছে, কখনো বাংলা রাজ্য স্তরের র্যালি করছে ক্যাপিটালে, কখনো বন্ধ করছে। রাজ্য স্তরের আন্দোলন হতেই থাকে। আপনি দলকে আন্দোলনের পথে হাঁটার পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শ কি নিল দল? সেটাতে দল বুঝবে, আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা নেই। আন্দোলনের পথ থেকে কি দল সরে যাচ্ছে ধীরে ধীরে? আন্দোলন করে, কিন্তু আরো এফেক্টিভ আন্দোলন করা উচিত। আমি বলেছিলাম যে আন্দোলন রিচুয়াল হলে হবে, আন্দোলন এফেক্টিভ হতে হবে। আন্দোলন মানে শুধু একটা প্রোগ্রাম করে দিলাম, একটা মিটিং করে দিলাম, স্টেটমেন্ট করে দিলাম, এটা আন্দোলন না। আন্দোলন মানে হচ্ছে কর্তৃপক্ষকে দাবি মানতে বাধ্য করা,
অর্থাৎ এমন একটা অ্যাকশন যা আম লোকের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে যে হ্যাঁ আমার কিছু করতে যাচ্ছি, আর শত্রুর পক্ষে ভয় সৃষ্টি করবে যে এর সঙ্গে লাগলে হবে না, এর সঙ্গে সমঝোতা করতে হবে। যদি শত্রুর মনে ভয় সৃষ্টি করতে না পারে, আর যদি আম সাধারণ মনে উৎসাহ সৃষ্টি করতে পারে না পারে, তাহলে সেই আন্দোলন এফেক্টিভ হয় না। আমি সেটাই বলছি, পরে কখনো সখনো, কিন্তু এইটাকে মূল আন্দোলনের ধারা হওয়া উচিত, এটাই আমি বলি। সবসময় পথে থাকার পরামর্শ দিচ্ছেন। যখনই সমস্যা হবে নামতে হবে রাস্তায়। আপনার কি মনে হয় যে ভোটের রাজনীতির ক্ষেত্রে একজন কৃষক সত্তার থেকেও বেশি উপভোক্তা সত্তা বা জাতিসত্তা বেশি কি প্রাধান্য পায়? অনেক সময় পায়। যেমন আমাদের দেশে যে, তবে এটাও ঠিক কৃষি সত্তাও কাজ করে না তা না। এই যে এত 60% লোক যে ভোট দেয়, যে কোনো সরকার হোক না কেন, যে কোনো সরকারের মধ্যে 60% লোক ভোট দেয়, একটা বড় অংশ তো কৃষক। কিন্তু আমরা দেখলাম 2020 সালের পর বিভিন্ন রাজ্যে, ধরুন উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে। বিজেপি ভালো করছে, ওই তো বলছি তো। কিন্তু লখিমপুর খেরি, এত কৃষক আন্দোলন, এসব হয় কৃষক আন্দোলনের ফলে হয়তো অন্যটা ওরা মেকআপ করে কি করে, ওরা মানুষের যে বিক্ষোভ সেটাকে মেকআপ করে সাম্প্রদায়িকতা, ধর্ম, জাত, সাম্প্রদায়িকতা। এটাই হচ্ছে আজকে মোদি দেখো না, এসে গেল ঠিক ভোটের মুখে একটা ধর্ম এসে গেল, আগের বারে ছিল আরেকটা ধর্ম ছিল। ধর্ম মানুষের মধ্যে ধার্মিক উন্মাদনা সৃষ্টি করে হচ্ছে গিয়ে ওরা মানুষকে প্রভাবিত করে, আর মানুষ আবেগে চালিত হয়। আমাদের ভারতবর্ষের মানুষ ধর্মের কথা শুনলে পরে তখন অন্য সেন্সগুলো কমজোর হয়ে পড়ে, তখন আবেগে চলতে শুরু করে। এটা আমাদের দেশের একটা তো দুর্বলতা আছেই, এবং ওরা ওটাই ব্যবহার করে। ওরা আজ ওদের কোনো কর্মসূচি নেই, বিজেপির একমাত্র ধর্মকে ব্যবহার করা ছাড়া কোনো পজিটিভ কর্মসূচি নেই। ওইটা দিয়েই তারা জানে এটা হয়, জন্য এইবারে ঠিক ভোটের আগে যে ধর্মের খেলা খেলতে গেল দেখছি। আমরা কিছু বলিনি। এই আন্দোলন কি লোকসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? প্রভাব ফেলবেই, কারণ আমরা যেটা বলি কৃষকরা শুধু অন্নদাতা না, কৃষক না ফসল ফলালে তোমরা সব না খেয়ে মরে যাবে। তোমার জামা কাপড় না থাকলে তুমি একদিনে মরবে না, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। কিন্তু কৃষি যদি উৎপাদন না হয় কেউ বাঁচবে না। তাহলে সে অন্নদাতা, সেই অন্নদাতা যে কৃষক, সেই সঙ্গে সঙ্গে তার একটা সত্তা আছে ভোটদাতা হিসাবে। সে সুরেপ অন্নদাতা না, সে ভোটদাতাও তো বটে। সুতরাং তার প্রতি যদি প্রতিদিন অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, তার অসুবিধা হয়, সেগুলো তিল তিল করে তার মধ্যে মানে জমে, এবং সেগুলো বিস্ফোরণ হয়। এক সময় এক জায়গায় বিস্ফোরণ হয় না, ভারতবর্ষের বৈচিত্র্যের জন্য নানান ধরনের দল, নানান ধরনের মানুষের মানসিকতা, গভর্নমেন্ট আলাদা আলাদা টাইপের। এই জন্য হলে জল যখন তুমি একটা গরম করতে দাও, তখন বুঝতে পারো না জল গরম হচ্ছে কিনা। হ্যাঁ, 5 ডিগ্রি গরম, 10 হলো, 15 হলো, 30 হলো, যখন 50 হচ্ছে তখন দেখি ধোঁয়া বেরোচ্ছে, যখন বুঝলে যে গরম হয়েছে। অর্থাৎ বাইরে আসতে সময় লাগে, তার মানে যে গরম হচ্ছে না তা না। সেই গরমটা ফুটছে কখন, যখন ফুটবে, সেই জন্যে সেটা যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর হিসাবে দেখা দেয়। ইন্দিরা গান্ধী যখন হেরেছিল কেউ কল্পনা করতে পারে, আমার জন্ম হয় না হয়তো, কেউ কল্পনা করতে পারে, সবাই জানে ইন্দিরা গান্ধী তখন তো দেবী ভারতবর্ষে, যা বলতো তাই। কিন্তু যখন ভোটের রেজাল্ট বললো সব পাগল হয়ে যাচ্ছে লোক, কী করে। এই যেমন ধরো পাকিস্তানে ইমরানকে তাকে জেলে পুরে দেওয়া হলো, তার পার্টির নামকে তুলে দেওয়া হলো, তার ঝান্ডাকে তুলে দেওয়া হলো, তার সিম্বল দেওয়া হলো না, কিন্তু তার নামে যারা তার আরো সব জিতে মেজরিটি হয়ে গেল। এটা কে করলো? ভোটাররা করে। যারা ভোটকে প্রভাবিত করতে চায় তারা চেয়েছিল এইসব করে ভোটারকে একদিকে নিয়ে যাবে, কিন্তু ভোটাররা সেদিকে চায়নি। এক একটা ঘটনার একটা মানে তো আছে। আপনি বলছেন ইস্যু ভিত্তিক রাজনীতিটাই দরকার। যখন যে ইস্যু থাকবে সেটাকে, নীতিবিদ সবসময় তো সব নীতি মিলবে না। আমরা যখন এসকেএম করেছিলাম তখন অনেকে বলেছিল লাল ঝান্ডা, নীল ঝান্ডা, হারা ঝান্ডা, কালা ঝান্ডা। আমার বলে শোনো ভাই, ঝান্ডার রং যে যার আছে, প্রত্যেক সংগঠন আছে, তার নাম আছে, তার সংবিধান আছে, কেউ নিজের সংগঠন ছাড়ছে না। কিন্তু সংগঠনগুলোকে কতগুলো বিষয় একমত হতে হবে, 3 থেকে 4টে 5টা বিষয় যেটা সব সংগঠনে একমত,
সেইখানে দ্বিমত হলে চলবে না। হুম। সেইটা যদি একের জোরের সঙ্গে একমত হয়ে লড়া যায় তাহলে সেই দাবি কার্যকরী করা যায়। আমরা এই দৃষ্টিভঙ্গির থেকেই আমরা ইস্যুভিত্তিক আন্দোলনকে গড়ে তুলেছি এবং সেটাই আমাদের জয় এনে দিয়েছিল। এখনও আমার মত এই আন্দোলনের প্রতি যাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন, আমরা কথা বললাম হান্নান মোল্লার সঙ্গে। কৃষকদের একগুচ্ছ দাবি এবং তাদের বঞ্চনার কথা তিনি তুলে ধরলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। বিস্তারিত জানতে ক্লিক করুন www.krishijagrণ.com-এ। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।